জাপানে ইন্টারন্যাশনাল জব ভিসা নিয়ে সতর্কতা। কারণ জাপানে অন্ধকার জগৎ বসবাস করতেছে, যারা ইন্টারন্যাশনাল জব ভিসাতে জব করতেছে। এখন এমন একটা পরিস্থিতি হয়ে চলেছে যে ইন্টারন্যাশনাল জব ভিসাতে চাকরি পাইতে গেলেই অনেক হাই উপেস লাগতেছে। এবং বাংলাদেশ থেকে আপনারা যারা ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা কি জব পাবেন কিনা বা কিভাবে পাবেন, এই ভিডিওতে আজকে আলোচনা করবে। এবং যারা জাপানে আছেন বর্তমানে ইন্টারন্যাশনাল জব ভিসাতে, তাদের কি অবস্থা। তারা কিন্তু হাই উপেস করতেছে যে আমার জব নাই বা আমার একটা জব জোগাড় করে দেন, এরকম কিন্তু অনেকেই যোগাযোগ করছে, কিন্তু কোনোভাবেই জব জোগাড় করা যাইতেছে না। তাদের কথা দিয়েও আমি কথা রাখতে পারতেছি না। কেন কেন জাপান কেন ইন্টারন্যাশনাল জব ভিসাতে জব দিতেছে না? আর দিলেও কেন অনেক মালিক, যে ইন্টারন্যাশনাল জব ভিসা দেওয়ার জন্য অনেক ক্রাইটেরিয়া ছিল আগে, কিন্তু অনেক কোম্পানি জানতো না, এখন কোম্পানি জেনে এর কারণে ইন্টারন্যাশনাল জব ভিসা দিচ্ছে না। কোম্পানি কি জানলো যে ইন্টারন্যাশনাল জব ভিসা তো লোক নিচ্ছে না? চলুন আমরা আজকে জানি। যারা জাপানে আসবেন এবং যারা জাপানে আছেন ইন্টারন্যাশনাল জব ভিসাতে আইসা অনেক লাইফটা ফুরফুরে করতে চাইতেছেন, কিন্তু কিভাবে সম্ভব আর কিভাবে সম্ভব না, এই বিষয়ে আজকে আলোচনা করবো। কারণ ইন্টারন্যাশনাল জব ভিসাটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, জাপানে মনে করেন সোনার হরিণ। যদি একটা ভালো জব পাওয়া যায়, মনে করেন লাইফ সেটেল। আর যদি না পান, কোনোভাবেই জাপানে থাকা সম্ভব হবে না, বাংলাদেশে ব্যাক। চলুন আমরা শুরু করি। যারা যারা জাপানে আসবেন ইন্টারন্যাশনাল জব ভিসা নিয়ে, তাদেরকে আমি সতর্ক করতে যাচ্ছি। কারণ ইন্টারন্যাশনাল জব ভিসা এখন বর্তমানে জাপানে একটা সোনার হরিণ হয়ে গেছে। যেমন বাংলাদেশে সরকারি চাকরি, যেমন একটা ভালো সরকারি চাকরি একটা সোনার হরিণ, কালো ছেলে হলেও অনেক সুন্দরী, ভালো করে বিয়ে করা যায়, কিন্তু জাপানেও এরকম হয়ে গেছে। কারণ ইন্টারন্যাশনাল জব ভিসাটা এমনভাবে হয়েছে যে ইন্টারন্যাশনাল জব ভিসাটা এমন ক্যাটাগরিতে চলে গেছে, এখন বর্তমানে একটা সোনার হরিণ হয়ে দাঁড়াইছে। কিভাবে এই চাকরিটা সোনার হরিণ হয়ে গেল আজকে আমরা জানবো। এবং এই চাকরিটা কিভাবে আপনি পাবেন, কি কি ক্রাইটেরিয়া পূরণ করা লাগবে যে সোনার হরিণটা ধরতে গেলে। কিন্তু যারা জাপানে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আছে তারাই প্রবলেমে আছে। আপনারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, কিন্তু কি ক্রাইটেরিয়া লাগে এটা কি জানেন? আজকে আমি জানাবো। চলুন শুরু করি। প্রথমে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যদি আপনি বাংলাদেশ থেকে আসার চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে কেন কিছু ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে। যদি পূরণ না করেন, ইন্টারন্যাশনাল জব ভিসাতে বর্তমানে যারা জাপানে আছে, এই তথ্যটা আগে জানেন, যারা ইন্টারন্যাশনাল জব ভিসাতে জাপানে আছেন তাদেরই জব পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। তাদের ভিসা কেটে এইরকম পরিস্থিতি। তারা ভাবতেছে যে আমাকে আর মনে হয় লং টাইম থাকার কোনো অনুমতি বা পরবর্তীতে ভিসা রিনিউ করার সময় আমার ভিসাটা মনে হয় আর থাকবে না, আমার দেশে চলে যেতে হবে। কেন যেতে হবে? জাপানের যে কোম্পানিগুলো আছে তারা সতর্ক হয়ে গেছে। তারা আগে জানতো না যে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যে কোনো কাজ করানো যায়, তো এরকম ভাবতো। মানে আপনাকে ইন্টারন্যাশনাল জব ভিসাতে নিয়ে আসবে জাপানে, আপনাকে লেবার পর্যায়ে কাজ করাবে। সেগুলো কোম্পানি যেগুলো এগুলো আগে ভাবছিল বা জানতো না ইন্টারন্যাশনাল জব ভিসাটা আসলে কী ক্যাটাগরিতে কাজ, এই কোম্পানিগুলো অনেকেই জানতো না। তো তারা কিন্তু ইন্টারন্যাশনাল জব ভিসাতে লোক নিয়ে আসতো, বাংলাদেশ থেকে হোক অন্য দেশ থেকে হোক, এবং যারা জাপানে আছে তাদেরকে চাকরি পরিবর্তন করে হোক নিয়ে আসতো। কিন্তু এখন কোনো কোম্পানি নিচ্ছে না। কেন? আমার বর্তমানে যে কোম্পানিটা আছে সেই কোম্পানিতেও আমি কথা বলেছি যে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আমার কিছু লোক আছে, কেমনে ঢুকামো, আমাকে একটু ব্যবস্থা করে দেন। সে বলছে ইন্টারন্যাশনাল জব ভিসা এখন বর্তমানে যে বাইরের কাজগুলা বা গ্যাম্বার কাজগুলা করানো যায় না, সেই জন্য মালিকগুলা কোনোভাবেই ইন্টারন্যাশনাল জব ভিসাতে লোকগুলাকে টানতেছে না বা জব দিতেছে না। তো জাপানের যে কোম্পানিগুলো আসিল আগে, সেই কোম্পানিগুলা কি এখন বুঝতে পারছে যে একটা সরকারের কিন্তু নিয়ম হয়েছে যে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যদি জাপানে প্রবেশ করেন, সেক্ষেত্রে আপনাকে যে ক্যাটাগরিতে আসবেন, যে পড়ালেখার উপর ভিত্তি করে আপনি আসবেন, সেই কাজটা, সেই ভিসার ক্যাটাগরি অনুযায়ী যদি সেই কাজটা না করেন, তাহলে আপনার ভিসা রিনিউ হবে না। এবং যে কোম্পানিগুলোকে রুলস মানে সরকার ধাক্কা দিয়ে দিয়েছে, এই রুলসগুলো পালন করা লাগবে ইন্টারন্যাশনাল জব ভিসাতে যদি লোক নিয়ে আসো বা তোমার কোম্পানিতে থাকে। কি রুলস? প্রথমে আমি দুইটা রুলস বলবো। একটা রুলস হচ্ছে মানে বাইরে কাম করানো যাবে না। এটা যেহেতু ইঞ্জিনিয়ার ভিসা, সেই ক্ষেত্রে আপনাকে বাইরে কাম করাইতে পারবে না। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা তো হইলো আপনি যে ক্যাটাগরিতে আসছেন, যে কাজে আসছেন, যে পড়ালেখার মানে যে সাবজেক্টটা আপনার আসছিল, সেই সাবজেক্ট অনুযায়ী যদি আপনি জাপানে আসেন এবং জাপানি ভাষা যদি দক্ষতা থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই কাজে রাখতে হবে। অন্য কাজে দিলে আপনার ভিসা রিনিউ করবে না সরকার। ইমিগ্রেশন থেকে ভিসা
বাতিল করে দিবে, তাহলে আপনি তো জাপানে থাকতে পারবেন না। কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনি জাপানে কিভাবে থাকবেন। চলুন আমরা এখন কথা বলবো বাংলাদেশ থেকে যারা ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসবেন চিন্তা ভাবনা করতেছেন রোপ, কারণ অনেক এজেন্সি আছে, অনেক জাপানে যারা ইন্টারন্যাশনাল জব ভিসাতে নিয়ে আসে তাদেরকে আমি কিছু বলতে চাই এটাই, যে ইতিমধ্যে 2024 সালের আগে যারা জাপানে বা 25 সালের আগে যারা জাপানে প্রবেশ করে ফেলাইছেন তারাও এখন কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে। কেন কি ভয়ঙ্কর রূপ নিচ্ছে? চাকরি পাচ্ছে না। ইন্টারন্যাশনাল ভিসাতে যারা জাপানে আছে রহ মানুষ চাকরি পাচ্ছে না, আর বাংলাদেশ থেকে আপনারা আসার চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু আপনি আসেন না নাই, আপনি যদি ভালো কোম্পানি পান, আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে, যদি কোনোভাবে আপনার যে এলপিটি N2 পাস থাকে বা B2 পাস থাকে, সেক্ষেত্রে আপনার জন্যই জাপান। কেন জাপান? আপনি ভালো ভাষা পারেন এবং আপনি যদি কাজের একটা অভিজ্ঞতা থাকে বাংলাদেশের, বা আপনি ভালো কম্পিউটার চালাইতে পারেন, কারণ আপনার ইন্টারন্যাশনাল জব ভিসাতে অনেক সেক্টর আছে, আপনার কম্পিউটার কিন্তু জানতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে বাংলাদেশে, এবং জাপানে যা আসবেন যে লেখাপড়া করছেন, যে কাজ করে আসছেন, এইখানে আইসে এই দুইটা সেক্টর নিয়ে একইভাবে আপনাকে কি জাপানে কাজ করতে হবে। এবং যদি আপনি কোনোভাবে বাইরে আপনার মালিকের যে কোম্পানিতে আসবেন, মালিকে আপনাকে বাইরে কাজ করা যদি কোনোভাবে ইমিগ্রেশন বুঝতে পারে, তাহলে আপনার ভিসা আর রিনিউ হবে না। তো সেই জন্য আমি বলি যে বাংলাদেশ থেকে আসার আগে আপনি কোন কাজে দক্ষ, আপনি যেই কাজে লেখাপড়া করছেন কিনা, সেই কাজে দক্ষ আছেন কিনা আগে নিজেকে যাচাই করুন। তারপরে আপনার পড়ালেখার সাবজেক্ট অনুযায়ী আপনি জাপানে ভিসা পাবেন কিনা সেটা রিসার্চ করুন। তারপরে আপনার কি যে দক্ষতাগুলো আছে সেগুলো আসলে সার্টিফিকেট আছে কিনা, সার্টিফিকেট অনুযায়ী যদি না থাকে সেক্ষেত্রে কোনো মূল্যায়ন পাবেন না। জাপানে যে এলপিটি N2 মাস্ট বি লাগবে এখন আসার ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল জব ভিসা। এবং যারা এই যে আপনি মনে স্টুডেন্ট ভিসায় আসতেছেন, তারা কিন্তু এখানে এসে তারপরে ডিপ্লোমা করতেছেন, তাদের কিন্তু জব এখন অ্যাভেলেবেল নাই। খুবই পরিস্থিতি খারাপ হয়ে গেছে, কারণ গেমবাতে ইন্টারন্যাশনাল জব ভিসা বা আপনার যে ডিপ্লোমা যারা করে আইসে স্টুডেন্ট বিষয়ে আইসে তাদের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর একটা জাপান হয়ে গেছে। তারা জবই পাইতেছে না। কেন জব পাইতেছে না? আপনি তো বুঝলেন জিনিসটা। কোম্পানির মালিক এখন জাপানে সব কোম্পানির মালিক বুঝে গেছে যে এই ভিসাতে যদি আমি কোম্পানিতে লোক নিয়ে আসি তাহলে এদেরকে বাইরে কাম করানো যায় না, সেক্ষেত্রে তারে আমার প্রয়োজন নাই। কারণ যারা অফিসিয়াল কাম করে তারা জাপানিজই রাখে, কারণ জাপানিজ সব কিছু বুঝে, কথা বুঝে, সব কিছুই বুঝে, সব মানে যে কোনোভাবে কি পরিস্থিতি মোকাবেলা করতে পারে। কিন্তু যে একটা বিদেশি মানুষ আসলে বেতন চাই বেশি, আর বাংলাদেশি মানুষ তো বুঝেনি, কয় এই বেতন দেও, আমার বেতন কমা, অমুকের বেতন বেশি, এগুলো কয়। কথা বুঝছেন? কাজ তো পারে না কিছুই, খালি এগুলো কয়। তো সেটা অনেক বড় সমস্যা। তো যারা বাংলাদেশ থেকে আসবেন, আমার সতর্কতা একটাই, তারা যে কাজটা করবেন সেই কাজটা রিসার্চ করেন আপনার সাবজেক্টের সাথে মিল আছে কিনা, এবং আপনার N2 পাস আছে কিনা, JLPT এটা টেস্ট করুন। যদি এগুলো দক্ষতা না থাকে তাহলে আপনি কোনোভাবেই জাপান আইসে কোনো কিচ্ছুই করতে পারবেন না। মানে আপনি এখানে গমি বুঝেন, যে ময়লা আবর্জনা, একটাই কথা, গমি। যদি আপনি সাবজেক্ট অনুযায়ী কাজ না পান, যদি আপনার অভিজ্ঞতা বা আপনার যে এলপিডি N2 বা B2 না থাকে, জাপান আইসে আপনি গমি। এই যে 20 লক্ষ টাকা দেয়, 14 লক্ষ টাকা দেয়, 12 লক্ষ টাকা দেয় যা আসবেন, এই টাকাটা যারে দিতেছেন, এই টাকাটা আর জিন্দেগিতে আপনি জাপান আইসে উঠাইতে পারবেন না। কেন উঠাইতে পারবেন না? আপনি তো থাকতেই পারবেন না জাপানে, কোনোভাবেই সম্ভব না। যারা জাপানে আছে ইন্টারন্যাশনাল জব ভিসাতে, আমার মনে হয় আর 2টা বছর পরে একটাও থাকবো না। কারণ কি, তাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের কোনো মনে করেন যে JLPT সার্টিফিকেট নাই, বাংলাদেশ থেকে কোনোভাবে N5 পাস করে আইসে, কেউ পাসও করে নেই, টাকাদের ডুব করে জাপানে ঢুকছে। কিন্তু এত সোজা জাপান থাকায় যে সরকার যে আছে এখন বর্তমানে প্রধানমন্ত্রী, সে এমনভাবে চালতেছে, মানে একটা চাইলের মধ্যে যে একটা কি পোকা পর্যন্ত না থাকে, একটা আহির পর্যন্ত যে না থাকে, পাথর পর্যন্ত না থাকে, সব চাইলে বাইর করে, যেগুলো জিগজিগ করে সোনার মতো জিগজিগ করে ছেলেগুলা দক্ষতা আছে, সব কিছু আছে, তাদেরকে রাইখে। আর যে গমি ছেলেগুলো আছে, যেগুলো গমি, যে কাজের সাথে মিল নাই, যে নীলক্ষেত থেকে সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে জাপানে আসছে, কোনো কিছু মিল নাই, অন্য কাজ করতে আছে, তাদেরকে গমি হিসেবে দেশে প্রেরণ করে দিবে। তো এগুলো সাবধান, ঠিক আছে? আমি কাউকে ছোটো করছি না, এটা আসলে যে বিষয়টা জাপানে এখন বর্তমানে চলছে সেই বিষয়টা আমি পরিস্থিতিটা আপনাকে বললাম যে কেমন হচ্ছে। তো যারা জাপানে আসবেন, আমার কথাটা একটাই, আপনার দক্ষতা আছে কিনা, আপনার সার্টিফিকেট আছে কিনা, সেই অনুযায়ী আপনার কাগজ অনুযায়ী বা আপনার পড়ালেখা অনুযায়ী কাজ পাচ্ছেন কিনা, আপনি কি জাপানিদের সাথে কনভারসেশন ভালো পাবেন কিনা। যদি না পারেন, কোনোভাবে যে এজেন্সি বলবো যে ভাই আমাকে 10 লক্ষ দাও, 15 লক্ষ দাও, 20 লক্ষ দাও, আমি তোমাকে নিয়ে যাবো, এখানে জব দিব, বুয়া বুয়া
ভুয়া, ওই এজেন্সিরে দইরা আগে কেলানি দিবেন তারপরে কথা। কোনো এজেন্সির এরকম ক্ষমতা নাই যে নিজে ভিসা প্রসেস করে দিব। যখন ইমিগ্রেশন আপনি রিনিউ করে দেবে, হ্যাঁ আপনাকে নিয়ে আসতে পারে, যখন আপনি ভিসা রিনিউ করবেন তখন ওই এজেন্সি পলাবো, আপনি ওরে খুঁজেও পাবেন না, কারণ ইমিগ্রেশনের উপরে তো এজেন্সির কাম বাজে নাই, আপনাকে ভিসাই দিব না। সেক্ষেত্রে এজেন্সি থেকে আসলেও সাবধান, এবং সব কিছু কাগজপত্র ঠিক আছে কিনা, আপনি লেখাপড়া অনুযায়ী জব পাচ্ছেন কিনা এগুলো দেখবেন। আর জাপানে এখন যারা যারা ইন্টারন্যাশনাল জব ভিসাতে আছেন তাদের একটা ভয়ঙ্কর দিন যাইতেছে। 2টা বছর পর আমার মনে হয় কেউ থাকবে না, আশা করি। কারণ এরকম ভাবতাছি আর কি, আশা করি না, ভাবতাছি। কারণ জাপান সরকার এমনভাবে চালতাছে, সবটি রেখা দেয় দিবে, যেগুলো ঘুমিয়ে আছে, এগুলো কোনো সাবজেক্টের সাথে মিল নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো ভাষার দক্ষতা নাই, এইরকম। জাপান আর বেশি না 2-3 বছর পরে মানুষ এই জাপানে ঢুকতেই পারবে না, কোনোভাবে ঢুকতেই পারবে না, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। জাপানে আসা যাবে না এমন কোনো কথা না, আসা যাবে, কিন্তু আপনি যদি সঠিকভাবে গাইডলাইন পেতে পারেন, যদি সঠিকভাবে গাইডলাইন পেতে চান, সেক্ষেত্রে এই সময়ের সাথে যোগাযোগ করবেন, সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, আমার এইটুকু পোস্ট অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যদি এখন না থাকে, কিছু কিছু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, হ্যাঁ আমি দিয়ে রাখি, যে তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। এবং আমার ফেসবুকে যারা যারা অ্যাড হন নাই, ফেসবুকে অ্যাড হওয়ার পরে আমার সাথে মেসেঞ্জারে ডাইরেক্ট কথা বলতে পারবেন ইনশাল্লাহ। যে কোনো জাপানের যে কোনো পরামর্শের জন্য ফোন দিতে পারেন, একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, কিছু লাগবে না। কি আপনি জাপানে যেহেতু অনেক দিন ধরে আসি, একটা অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাটা শেয়ার করলে আপনি সঠিকভাবে কি একটা মোটিভেশন অনুযায়ী আপনি যে পদক্ষেপগুলো নেবেন অনেক মজবুত ভিত্তি তৈরি হতে পারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।